বাংলাদেশ চীনের সম্পর্ক অবিচ্ছেদ্য, কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী সফরের পর পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। রোহিঙ্গা সংকট এবার সাধারণ পরিষদ সভায় তুলবে বাংলাদেশ। চীনের প্রস্তাবিত ত্রিদেশীয় করিডোরকে কাজে লাগানো যেতে পারে মত বিশেষজ্ঞদের। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের 16 জলকপাট। স্লুইস গেটের রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসনের হাতে। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তামিম রেজা বাপ্পি 4 সহযোগী সহ গ্রেপ্তার, অস্ত্র ও গুলি জব্দ। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইরান, পাল্টা হামলা ওয়াশিংটনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য, এটাকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশটির সাথে সম্পর্ক গভীর হয়েছে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশ ও চীনের সুসম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চীন, ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন সরকার প্রধান। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইস গেটের দায়িত্বে থাকবে না, রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশু পালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি নিয়েছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। আইডি নাম্বার দিয়ে সার্চ করে দেখা যাবে
স্থায়ীভাবে বন্যা প্রতিরোধের কোনো মহা ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায়। যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো স্লুইস গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী 3 দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। ফলে কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু বাদাম ক্ষেত সহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে। নির্মাণ শেষ হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, তার আগেই হচ্ছে অপসারণ। ঝিনাইদহের এই ঘটনায় চলেছে বিতর্ক। শহরের প্রবেশদ্বারে অসমাপ্ত ভাস্কর্যটি গত কয়েকদিন ধরে ভাঙা হচ্ছে, তবে কারা বা কোন কর্তৃপক্ষ ভাঙছে সে বিষয়ে কেউ কথা বলছে না। তবে জেলা প্রশাসক জানান, উপযুক্ত জায়গা দেখে ভাস্কর্যটি প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে। 2019 সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা। এই চত্বরে 300 ফুট উচ্চতা ও 10 ফুট প্রস্থের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, তবে এতদিনও পরিপূর্ণ রূপ পায়নি স্থাপনাটি। অসম্পূর্ণ অবস্থায় দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ভাস্কর্যটি। এছাড়া মহাসড়কের মাঝখানে প্রায় 6 থেকে 7 ফুট উঁচু একটি বেদি থাকায় এক পাশে গাড়ি থাকলে অন্য পাশের যানবাহন দেখা যেত না, প্রায়ই দুর্ঘটনার শঙ্কা তৈরি হতো। যখন ওদিক থেকে গাড়ি আসে বেশি কিছু দেখা যায় না, বাইরের দিক থেকে যখন গাড়ি ওদিকে যায় তখন ওদিকে কোনো কিছু দেখা যায় না, যার ফলে এখানে দুর্ঘটনা ঘটে বেশি। পরিবেশটা তার মানে এটা ঝুঁকিপূর্ণ ছিল, ঠিক আছে, এখন এটা সরাই দিয়েছে, এখন ওইটা মনে করেন যে এখন অতটা ঝুঁকিপূর্ণ থাকবে না। তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার ভাস্কর্যটি আসলে একটা অপরিকল্পিতভাবে এখানে স্থাপন করা হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবি, ভাস্কর্যের যে অবয়ব নকশা স্থাপত্য কলা তা হামিদুর রহমানের প্রতিকৃতির সাথে যায় না। ত্রুটি সংশোধন করে উপযুক্ত স্থানে নির্মাণের দাবি জানান তারা। অবশ্যই মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং মর্যাদার চোখে দেখতে হবে। অন্য কোথাও যেন প্রতিস্থাপন করা হয় বা সেটির যে ত্রুটিগুলো ছিল সেটাকে সংশোধন করে নতুনভাবে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক জানান, একজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য অপসারণের পর উপযুক্ত স্থানে যেন প্রতিস্থাপন করা হয়। মুক্তিযোদ্ধাদের একমাত্র দাবি যে যেটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে যথাযথ স্থানে তার ভাস্কর্য নির্মাণ করতে হবে এবং যেটা অপসারণ করার পরে যদি উপযুক্ত স্থানে ভাস্কর্য স্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নতুন ভাস্কর্য স্থাপন ও গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ, দাবি জেলা প্রশাসকের। আমরা হামিদুর রহমান সাহেবের একেবারে অদক্ষ মূর্তি ওনার চেহারার সাথে যাতে মিলে সে স্কাল্পচার স্থাপন করব। পুলিশের যে বক্সটা আছে যে শহীদ মিনারের সামনে গোল চত্বরে আমরা এটা একটা স্থাপন করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 1953 সালের 2রা ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন। 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্ত ঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন তিনি। বিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে তার 4 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে 3টি বিদেশি অস্ত্র সহ 5 রাউন্ড গুলি। গত কয়েক মাস ধরে মতিঝিল সবুজবাগ এলাকায় যেসব অপরাধ কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগ অপরাধের সাথে বাপ্পি ও তার সহযোগীদের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। পরে শুক্রবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী বাপ্পির
কথিত অফিস থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলভার, 2টি বিদেশি পিস্তল সহ 5 রাউন্ড গুলি। পুলিশ জানায়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধ কর্মকাণ্ড চালাতো বাপ্পি। মতিঝিল থানার এলাকার হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরো 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে টিম ডিএমপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি, এইটারই হচ্ছে আউটপুট। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। এদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 35 জন, সুনামগঞ্জে 44 জন, মৌলভীবাজারে 12 জন এবং হবিগঞ্জে 8 জন রয়েছেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 297 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট 534 জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে নতুন করে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 জুলাই পর্যন্ত বিভাগে মোট 82 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মুন্সিগঞ্জে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসেই 2 শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেয়া হলেও তা এখনও সচল হয়নি। এতে ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষু রোগী নিয়ে বিড়ম্বনায় স্বজনরা। এছাড়া হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও আছে বিস্তর অভিযোগ। চলতি বছর মুন্সিগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5 শতাধিক। এর মাঝে শুধু জুলাই মাসেই 2 শতাধিক রোগী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে ভর্তি অন্তত 40 জন। শয্যা সংকটে অনেকেই চিকিৎসা নিচ্ছেন বারান্দায়। আমার বাচ্চারা কালকা 3 ঘন্টার পরে দাঁড়ায় থেকে সিরিয়াল আমি ডাক্তার দেখাইছি। আর আমাকে চিকিৎসা ঠিক মতন তো আইতাছে না, পাইতেও আসি না। চিকিৎসক ও পর্যাপ্ত লোকবল না থাকায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। বাথরুম যাওয়া যায় না, ভালো মানুষ যারা এরা অসুস্থ হয়ে যায়। সারাত্র বিন বিন করে মশায়, এত ময়লা থাকে 24 ঘন্টায় একবার কোনো রকম একটু ঝাড়ু দিয়ে চলে যায়। এদিকে হাসপাতালটির আইসিইউ ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দেওয়া হলেও লোকবল নিয়োগ না হওয়ায় তা কার্যত অচল। কালকে একটা রোগীর অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল এবং এখানে যদি আইসিইউ অবস্থাটা ঠিকভাবে চালু থাকতো তাহলে এই রোগীটার অবস্থা আরো ভালো হতে পারতো, কিন্তু পরবর্তী ওই রোগীটাকে ঢাকা রেফার করতে হয়েছে। সাধারণ জ্বর, ঠান্ডা এই সমস্ত সিমটম রোগী আসলে তারা ঢাকা রেফার করে দেয়। আসলে এগুলো খুবই দুঃখজনক। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে দাবি হাসপাতাল তত্ত্বাবধায়কের। ওয়েট সিজনে ডেঙ্গু রোগী বাড়ে, তবে এখনো এটা আশঙ্কা বলার আমার মনে হয় এখনো সময় আসেনি। তবে আমরা প্রস্তুত আছি। আমরা চাই যে মানুষ যেন আতঙ্কিত না। ডেঙ্গু উপসর্গের প্রাথমিক ধাপে আতঙ্কিত না হয়ে বাড়িতেই চিকিৎসা নেওয়ার পাশাপাশি বেশি পরিমাণে তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। যদি মাইল্ড সিমটম হয় বাসায় থাকে 5 গ্লাস অতিরিক্ত ফ্লুইড সে গ্রহণ করবে এবং তাতে দেখবে যে তার ইউরিন আউটপুট যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা আরও জোরদার করেছে ইরান। অন্যদিকে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 3 বেসামরিক নাগরিক। সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই আবারও শুরু হয়েছে ব্যাপক সামরিক অভিযান। কুয়েত, বাহরাইন, জর্ডান ও কাতারে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় কুয়েতের ক্যাম্প উদাইরি, আলী আল সালেম ঘাঁটি এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেন্টার এবং একটি বিশাল ড্রোন টিপো ধ্বংসের দাবি করেছে আইআরজিসি।
একই সাথে ইরানের জলসীমায় মার্কিন বাহিনীর অত্যাধুনিক MQ-9 ঘাতক ড্রোনও ধ্বংস করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন পাহারায় থাকা 4টি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে ইরানি নৌবাহিনী। মাইনপাতা একটি নৌপথে 2টি তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটেছে। জবাবে সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। হরমুজখান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধিতে মহাসচিব গভীর উদ্বিগ্ন। বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের উপর হামলা অগ্রহণযোগ্য। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। টানা পাল্টাপাল্টি হামলা, কঠোর হুঁশিয়ারি আর বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়তই আরও জটিল হয়ে উঠছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা আচ্ছন্ন। এর প্রভাবে তাৎক্ষণিক শ্বাসকষ্টের পাশাপাশি দীর্ঘমেয়াদে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে নানা দীর্ঘস্থায়ী ক্রনিক রোগের ঝুঁকি বাড়ছে। নিউ ইয়র্ক থেকে টরন্টো, চারপাশ ধোঁয়া আর হলুদাভ কুয়াশায় ঢাকা। কানাডার শত শত সক্রিয় দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও কানাডার বড় শহরগুলো আচ্ছন্ন। ডেট্রয়েট ও টরন্টোর বায়ুদূষণ এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। মানুষের পক্ষে অল্প সময়ের জন্য বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে। ফুসফুসের রোগীদের জন্য এই বাতাস আশঙ্কাজনক হতে পারে। এমনকি সম্পূর্ণ সুস্থ মানুষের শরীরেও এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে দাবানলের ধোঁয়ায় থাকা অতি সূক্ষ্ম কণা PM2.5 ফুসফুস পেরিয়ে রক্তে মিশে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি ও অন্যান্য অঙ্গে প্রদাহ সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের সতর্কবার্তা, দীর্ঘদিন এ দূষণের সংস্পর্শে থাকা ধূমপানের মতোই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কয়েক মাস এমন নোংরা বাতাসে শ্বাস নিলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং ডেমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা চিরতরে নষ্ট হতে পারে এবং সময়ের আগেই অপরিণত শিশুর জন্ম হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে সাধারণ মাস্কের বদলে অন্তত একটি N95 মাস্ক ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল আরও তীব্র হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে সংবাদ সম্মেলন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বলা হয়েছে এগুলো হ্যান্ডেলিং করতে। আমরা কিন্তু আপনাদের সংবাদপত্রের যে স্বাধীনতা যতটুকু থাকা প্রয়োজন, আপনারা কিন্তু আমাদের এই গত 5 মাসে সেভাবে চালাচ্ছেন। আমি সরাসরি বলতে চাই যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক, আমি আপনাদেরকে সরাসরি বলছি না, কিছু সাংবাদিক কিছু নিউজ পরিবেশন করছে, স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে। আমি আবারও বলছি, যে কথাটা আমি বলবো তার আগে আমি আপনারা বলছি যে আপনাদেরকে না আমি বলবো, কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য, কারণ আমরা বিএনপি সরকার, আমরা সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। সম্প্রতি একটি আন্দোলন শেষ হয়েছে, এটা আমি বলবো এই আন্দোলনে প্রকৃত ছাত্র যদি 15 জন নেমে থাকে, এর মধ্যে আপনার
ওই যে বলেছি যে অপসাংবাদিকতা, কিছু মোবাইল সাংবাদিক, আমি বলেই ফেললাম, কিছু মোবাইল সাংবাদিক। আমি আমাদের কিছু সাংবাদিক ভাইদের সবসময় খোঁজ নিয়েছি, উত্তরা, সায়েন্স ল্যাবের মোড়, সচিবালয়ের সামনে সবসময় খোঁজ রেখেছি কোথায় কি হচ্ছে। আমি খুব সম্ভব দিনকাল ডিজিটাল মুন্নাকে জিজ্ঞেস করেছিলাম যে উত্তরা এই মুহূর্তে কি অবস্থা। তখন বলল, ভাই তারা এখানে আন্দোলন করবে, কিছু সাংবাদিক কিছু ছেলেপেলে দেখছি। আমি কি এরা কি ছাত্র? তখন বলছে হ্যাঁ, আইডি কার্ড দেখে হচ্ছে ছাত্র। সংখ্যা কত হবে? বলে 15 জন। আচ্ছা ঠিক আছে। ওকে বললাম আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আজকে তো হওয়ার কথা না, তুমি ছবি দাও আমাকে। ও যখন ছবি দিল, ছবিতে দেখা যাচ্ছে যে 15 জন না, প্রকৃত ওখানে 25-30 জন। আমি তখন আগে একটু করলাম, ছোট ভাই হয়তো একটু শার্ট মারি, বললাম যে তুমি যে বললা যে মাত্র 15 জন, এখানে আমি দেখছি 20-25 জন। তখনও বলতেছে ভাই এগুলো সব মোবাইল সাংবাদিক। তার মানে আপনারা বুঝে নেন যে প্রকৃত যারা আন্দোলনকারী তাদের কিভাবে উস্কানো হয়েছে। যাক, আমি এটা নিন্দা প্রকাশ করছি। আমরা সবাই, আমাদের সরকার মাত্র 5 মাস বয়স। আমার মনে হয় বিগত 17 বৎসর এই দেশে যে অবস্থা করে রেখেছে স্বৈরাচার, আপনার ঋণে জর্জরিত বিভিন্ন আপনার সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে, এগুলো ঠিকঠাক করতেই তো বহুদিন লাগবে। সেখানে আপনার 5 মাসও যদি সময় না দেন তাহলে কিভাবে হবে? এই অপসাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা যারা এইভাবে করছে, এটা ঠিক না। আমি আহ্বান জানাবো তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। আমার কথা এটাই ছিল। সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, কেউ কষ্ট পাবেন না। আমি আপনাদেরই লোক, আমি আপনাদের সাথে আছি, ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমনকে। সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু কি। হ্যাঁ, গত 5 মাসের বিভিন্ন অর্জন, সেই অর্জনের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, সেবার ডিজিটালাইজেশন এবং দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতি এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অব্যাহত রয়েছে। এসবের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব সালেহ শিবলি। আমন্ত্রণ জানাচ্ছি জনাব সালেহ শিবলিকে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু, সহকর্মী, সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের সামনে সম্ভবত ফর্মালি বেশ কিছুদিন পরে এসেছি। এর আগেও আরো কয়েকবার সংবাদ সম্মেলন হয়েছিল। আমি আমার ব্যক্তিগত কারণে 2বার মিস করেছি। আপনারা জানেন যে আমরা চিন্তা করেছি যে আমাদের যে সরকারের যে কাজগুলো আছে এগুলো জনগণের সঙ্গে, জনগণকে জানানোর জন্য। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জবাবদিহিমূলক সরকার। এ কারণে আমরা যেটা করে থাকি, আপনারা দেখবেন যে প্রতিদিনই মন্ত্রণালয়ের মাধ্যমে যার যে সরকারের যে ডেভেলপমেন্টগুলো আছে, যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত ইনিশিয়েটিভসগুলো আছে, যে সমস্ত কাজগুলো করছেন, এগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।